আপনারা জানেন যে 8ই সেপ্টেম্বর 2025 সোমবার অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে এবং ইতিমধ্যেই এই শুনানির জন্য দিল্লিতে রওনা দিয়েছেন বিভিন্ন মামলাকারী সংগঠন এবং আইনজীবীরা। তো সোমবারই অর্থাৎ আগামীকাল 8ই সেপ্টেম্বর কর্মীদের পক্ষে কোনো ইতিবাচক নির্দেশ আসবে বলেই কিন্তু তারা মনে করছে। কারণ আদালতে কর্মীদের পক্ষে যে বেনিফিটগুলো রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের 62 পাতার জবাবের মধ্যেও কর্মীদের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত দিয়েছে মহামান্য আদালত। কীরকম না, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে রয়েছে। আর এর মধ্যেই এই মামলাটি পার্ট হেয়ার্ড হিসাবে চিহ্নিত হয়েছে, যার অর্থ আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি যে এই মামলার শুনানি এই দুই বিচারপতির বেঞ্চেই নিষ্পত্তি হবে। তো সেই বেঞ্চেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই বকেয়া ডিএ মামলা দীর্ঘ 9 বছর ধরে চলছে। রাজ্য সরকার ও সহজে হার মানবে না, আর সরকারি কর্মীরাও এই মামলা থেকে পিছিয়ে আসবে না, এটা কিন্তু নিশ্চিত। তাই আদালতেই এর ভবিষ্যৎ চূড়ান্ত হবে। তবে কর্মীদের একাংশ মনে করছেন এই 10 বছরে রাজ্য সরকার এই মামলা চালানোর যে পরিমাণ অর্থ খরচ করেছে সেই টাকা দিয়ে কর্মীদের অর্ধেকেরও বেশি মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া যেত, এটা কিন্তু কর্মীরা মনে করছে। এদিকে সুকৌশলে রাজ্য সরকার জানিয়েছে সুপ্রিম কোর্টে যে তারা ডিএ কেন দিচ্ছে না। আদালত বারবার পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু জানিয়েছে যে আপনারা কিছুটা হলেও দিন, বা একবার তো নির্দেশে দিয়েছে যে 25% দিয়ে দিন। তো আদালত কিন্তু আদালত বারবার জানানো সত্ত্বেও সরকার কিন্তু আপনারা জানেন যে কোনো টাকা পয়সাই দেয়নি, কিছুই করেনি এবং দেবে না বলেই আবার অনেক বড় বড় আইনজীবীদেরকে নিয়োগ করেছে এই বিষয়ে। তো মূলত দুটি কারণ, এক হচ্ছে মহার্ঘ ভাতা কর্মীদের অধিকার নয়, রাজ্যের দয়ার দান, এটা হচ্ছে তাদের দাবি। আর দুই হচ্ছে ডিএ দেওয়া নিয়ে সরকার সহানুভূতিশীল, তবে রাজ্যের আর্থিক অক্ষমতা বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে এদের রাজ্য সরকারের অবস্থা। আর এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু এই কারণেই, কারণ এর আগে স্যাট তারপরে হাইকোর্ট সবাই কিন্তু এই ডিএ দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল, আপনারা জানবেন। সরকার পক্ষের হয়ে এই মামলার দায়িত্ব আসেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সিংঘি। আর তারপরই এই মামলায় কার্যত অন্য মাত্রা যোগ হয়ে যায়। এতদিন একরকম ছিল, যখনই এই দুজন আইনজীবী এসে এই মামলায় অন্তর্ভুক্ত হয় তারপরেই কিন্তু মামলা অন্যদিকে মোড় নেয়, আপনারা দেখেছেন বিগত শুনানিগুলিতে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষেও রয়েছেন বিকাশবাবু, গোপাল সুব্রমণিয়াম। তবে এতদিনে রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণ একের পর এক প্রকাশ করতে চলেছে। আর 62 পাতার একটি লিখিত জমাও আপনারা দিয়েছেন যে এই যে 62 পাতার যে নথি তার মূল বিষয়গুলো কী ছিল। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বা কেন্দ্রীয় কোনো নথিতে তেমন লেখা নেই, এটা দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ভারতের অর্ধেকেরও বেশি রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, এগুলো সব রাজ্য সরকারের যুক্তি। তারপরে আদালত এই মামলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্য প্রভাবিত হবে। বেশিরভাগ রাজ্য নিজের সুবিধা মতোই ডিএ ঘোষণা করে। কোনো রাজ্য যদি কেন্দ্রীয় হারে ডিএ দেয় সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু বাধ্যবাধকতা নেই। রাজ্যের আর্থিক অবস্থা ভালো নেই, ডিএ দিতে রাজ্যকে ঋণ নিতে হবে, যেটি কেন্দ্রের অনুমতির প্রয়োজন ও সময় সাপেক্ষ। এইগুলো হচ্ছে এই 62 পাতার যে নথি, যে যুক্তি, তার মূল বিষয় বললাম। এই হলো বিষয়। এখন আগামীকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর এই মামলার আবার শুনানি রয়েছে দুপুর 2টোর পর, আপনারা জানেন। এবং পার্ট হেয়ার্ড হিসাবে মামলাটি যেহেতু গণ্য করা হয়েছে, তবে আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি, এখনও বলছি যে এই মামলার ঠিক আগে যে মামলাটি রয়েছে সেই মামলাটির বয়স এর থেকে অনেক বেশি, সেটা আরও পুরনো মামলা। সুতরাং সেখানে যদি বেশি সময় নিয়ে নেয় তাহলে কি হবে সেটা কিন্তু কালকেই দেখার। তবে রাজ্য সরকারের আইনজীবীরা 100% চেষ্টা করবে এই মামলার শুনানি পিছিয়ে দিতে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।